আজ আমরা তড়িৎ দ্বিমেরু আজকে আমরা করবো তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের থার্ড পার্টের অঙ্কগুলো করবো আমরা তড়িৎ দ্বিমেরু স্যার প্রকাশনী বইয়ের 70 নম্বর পেজে আছে। তো চলো দেখা যাক কিভাবে করতে হবে অঙ্কগুলো। আমরা কোশ্চেন নাম্বার 33 থেকে শুরু করবো। কোশ্চেন নাম্বার 33 কি বলছে? তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ পি ভেক্টর অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ভেক্টর এটা কি হবে সেটা বলতে হবে আমাদের। আমি ধরলাম এই আমাদের একটা দ্বিমেরু ভ্রামক আছে, অর্থাৎ যার এই প্রান্তে আছে মাইনাস কিউ আধান, এই প্রান্তে আছে প্লাস কিউ আধান এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12। আমরা জানি যে দ্বিমেরু ভ্রামক কোন দিক থেকে কোন দিকে যায়, আমাদের থিওরিতে আছে এটা। থিওরি থেকে আমরা জানতে পারি যে দ্বিমেরু ভ্রামক আমাদের জানি দ্বিমেরু ভ্রামক সবসময় জন্য মাইনাস থেকে পজিটিভ অর্থাৎ প্লাসের দিকে যায়। এবং আমরা যদি লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অর্থাৎ এর উপরে এরকম যদি এটা পি নেই যা কিনা একদম মাঝখান বরাবর হবে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে আমরা পি বিন্দু দিলাম এবং এখানে আমরা প্লাস 1 আদান দিলাম, অর্থাৎ যে বিন্দুতে আমার তড়িৎ ক্ষেত্র বের করতে হয় সেই বিন্দুতে কি করতে হয়, একটা প্লাস 1 আদান দিতে হয়। তো যদি দেই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে প্লাস 1 আদানের জন্য এই আদানটা এটা এদিক বরাবর কাজ করবে, এটাকে আকর্ষণ করবে এবং এটা এদিক বরাবর কাজ করবে, যেটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি E1 এবং এটাকে আমরা বলতে পারি E2 এবং এদের লব্ধি ভেক্টর যেটা হবে, অর্থাৎ আমরা যদি এটাকে উপাংশ E1 যে হচ্ছে আমাদের যে আকর্ষণ বল যেটা কাজ করছে এদিক বরাবর যে E1, এটা যদি আমরা উপাংশ বিভাজন করি তাহলে আমরা কি পাবো? উপাংশ বিভাজন করলে একটা পাবো হচ্ছে আমরা এদিক বরাবরে এবং আরেকটা পাবো এদিক বরাবর, এবং E2 কে যদি আমরা উপাংশ বিভাজন করি তাহলে একটা এদিক বরাবর পাবো আরেকটা পাবো এদিক বরাবর। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো যে এই দুটো একেবারে ক্যান্সেল আউট করে দেবে। তাহলে এদিক আমার টোটাল লব্ধিটা আমাদের লব্ধি তড়িৎ ক্ষেত্র সেটা কোন দিক বরাবর কাজ করবে, সেটা এদিক বরাবর কাজ করবে এবং আমাদের দ্বিমেরু ভ্রামক এদিক বরাবর কাজ করছে, অর্থাৎ দ্বিমেরু ভ্রামক এবং হচ্ছে ই তড়িৎ ক্ষেত্রে একেবারে বিপরীত দিকে ক্রিয়া করছে। কারণ আমাদের প্রশ্নে বলেছে যে তড়িৎ এদিক বরাবর পি দ্বিমেরু ভ্রামক কাজ করে, দ্বিমেরু ভ্রামক পি ভেক্টর এদিক কাজ করে, পি কাজ করে। তাহলে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ পি ভেক্টর তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ভেক্টর বলা হচ্ছে, এটা কি হবে? বলছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে হবে? তড়িৎ ক্ষেত্রের অভিমুখ তাহলে দেখতে পাচ্ছি আমরা পি ভেক্টরের কি উল্টো দিকে না, পি ভেক্টরের বিপরীত দিকে। তাই উত্তর হবে পি ভেক্টরের বিপরীত দিকে, পি ভেক্টরের বিপরীত দিক বরাবর। অপশন বি, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পি ভেক্টরের বিপরীত দিক বরাবর, বিপরীত দিক বরাবর, দিক বরাবর। এদিক বরাবর কি করবে? এদিক বরাবর আমার পি ভেক্টরের বিপরীত দিক বরাবর আমার তড়িৎ ক্ষেত্রের ই ভেক্টর কাজ করবে। ই ভেক্টর যেহেতু এদিক কাজ করছে পি ভেক্টর এদিকে কাজ করছে, একেবারে বিপরীত দিকে কাজ করছে। এটা গেল আমার কোশ্চেন নাম্বার 33। তারপরে কি বলেছে কোশ্চেন নাম্বার 34, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটা তড়িৎ দ্বিমেরুকে ই ভেক্টর তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক কি হবে? ক্রিয়াশীল টর্ক কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34 আমরা জানি টর্ক ইজ ইকুয়াল টু কি? পি ভেক্টর ক্রস ই ভেক্টর। আমরা জানি যে পি ভেক্টর ক্রস ই ভেক্টর বা পি সাইন থিটা, আমরা জানি পি ই সাইন থিটা। আর সাইন থিটা মানে কি, যেখানে সাইন থিটা থাকে সেখানে আমাদের ক্রস প্রোডাক্ট হয়ে যায়, সাইন থিটা তখন সেখানে আমাদের কি হয়ে যাবে? ক্রস প্রোডাক্ট হয়ে যাবে, অর্থাৎ পি ভেক্টর ক্রস ই ভেক্টর, সেখান থেকে আমরা পি সাইন থিটা পাই। কারণ আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে কস থিটা আসে ডট প্রোডাক্টের ক্ষেত্রে, এবং ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি আসবে? যদি সাইন আসবে কখন? যখন আমাদের সাইন থিটা কখন হয়? যখন ক্রস প্রোডাক্ট হয়, ক্রস প্রোডাক্ট হয়। ডট প্রোডাক্ট আমাদের কস থিটা, সাইন থিটা আসে আমাদের ক্রস প্রোডাক্টে। তাহলে পি ভেক্টর ক্রস ই ভেক্টর, এটা হচ্ছে আমাদের টাউ ভেক্টর বা টর্ক ভেক্টরের মান। টর্ক ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। বলছে এটি তড়িৎ দ্বিমেরুকে একটা অসম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক কি হবে? বলছে দ্বিমেরুর উপরে টর্ক কি হবে। তো আমরা জানি যে এটাও আমাদের থিওরির কোশ্চেন, সবই থিওরির কোশ্চেন এগুলো। কি বলেছে যে একটা তড়িৎ দ্বিমেরুকে একটা অসম তড়িৎ ক্ষেত্রে যদি স্থাপন করি, একটা তড়িৎ দ্বিমেরুকে কি করা হচ্ছে? কোশ্চেন নম্বর 34 না 35। কোশ্চেন নম্বর 35 কি বলছে? তড়িৎ দ্বিমেরুকে একটা অসম তড়িৎ ক্ষেত্রে যদি আমরা স্থাপন করি, আমরা জানি সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে যেটা হয় যে এফ নেট এর মান কি হয়ে যায় সুষম তড়িৎ ক্ষেত্রে, যেমন সুষম তড়িৎ ক্ষেত্র,
সমদৈর্ঘ্যকে যখন স্থাপন করে তখন হচ্ছে কিউ ই নেট বল যেটা হয় কিউ ই ভেক্টর মাইনাস কিউ ই ভেক্টর, এই দুটো বিয়োগ করে একেবারে নেট বল 0 হয়ে যায় যখন তড়িৎ ক্ষেত্র দুটো সেম থাকছে। কিন্তু যখন অসম তড়িৎ ক্ষেত্র হবে তখন কি হবে, অসম তড়িৎ ক্ষেত্র হলে, অসম তড়িৎ ক্ষেত্র যদি হয়, তড়িৎ ক্ষেত্র হলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বলছে এফ যে নেট বল, এফ যে নেট, সেই নেটের বলটা আমরা যদি কিউ ইয়ন, আর দুখানা তড়িৎ ক্ষেত্র হবে, অসম তড়িৎ ক্ষেত্র মানে কি তড়িৎ ক্ষেত্র চেঞ্জ হয়ে যাবে, তার মানে একটা ধরলাম ইয়ন তড়িৎ ক্ষেত্র আর একটা ধরলাম ই টু তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ দুটো আলাদা আলাদা তড়িৎ ক্ষেত্র আছে, এর মান কখনোই 0 হবে না, এর মান কখনোই কি হবে না, 0 হবে না, এর মান কখনোই 0 হবে না। অর্থাৎ অসম তড়িৎ ক্ষেত্রে যদি আমরা তড়িৎ দ্বিমেরুকে স্থাপন করি তাহলে আমরা দেখতে পাবো দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল বল কখনো শূন্য নয়, বল কখনো কিন্তু শূন্য হবে না। অর্থাৎ এর উপরে ক্রিয়া করবে, এটা বল তো কাজ করছে, বল কাজ করছে, সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো বল কাজ করে না, যেহেতু এর মান 0 কোনো বল কাজ করে না, কিন্তু অসম তড়িৎ ক্ষেত্রে হলে তো বল কাজ করছে। এবং বলি দুটি অসম হওয়ায় এদের মধ্যে কোনো টর্ক কাজ করে না। এখানে দেখো, এখানে সুষম তড়িৎ ক্ষেত্রে যদি, যেহেতু আমাদের তড়িৎ ক্ষেত্রটা সুষম, তার জন্য এখানে কি করছে, টর্ক কাজ করছে, টর্ক কাজ করে, এখানে টর্ক কাজ করে। আর এই ক্ষেত্রে কি হবে, যেহেতু তড়িৎ ক্ষেত্রটা অসম, তাই এখানে কোনো টর্ক কাজ করবে না, টর্ক কাজ করবে না, টর্ক কাজ করবে না, টর্ক কিন্তু কোনো কাজ করবে না অসম তড়িৎ ক্ষেত্র হওয়ার জন্য। তাহলে এখানে কি বুঝলাম, তাহলে যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, কোনো বল কাজ করে না কিন্তু টর্ক কাজ করে। আর অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, যে কোন রকম বল কাজ, এখানে বল কাজ করে কিন্তু কোনো টর্ক কাজ করবে না বা করে না। তো এটা তাহলে আমাদের অপশন কোশ্চেন কি বলেছিল, তড়িৎ দ্বিমেরুকে অসম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলে দ্বিমেরুটির উপর যে কি ক্রিয়া করবে একটি বল কিন্তু কোনো টর্ক নয়, অর্থাৎ বল কাজ করবে টর্ক নয়। তাই পেলাম বল কাজ করছে কিন্তু টর্ক করছে না, কারণ এটা অসম তড়িৎ ক্ষেত্র বলেছে। অর্থাৎ অপশন, এক্ষেত্রে অপশন উত্তর কোনটা হবে, এক্ষেত্রে অপশন এ হচ্ছে সঠিক আনসার, অপশন এ হচ্ছে সঠিক আনসার, অপশন এ হচ্ছে সঠিক আনসার। যেখানে কি করছে, একটা বল কাজ করছে কিন্তু কোনো টর্ক কাজ করছে না, কারণটা এটা অসম তড়িৎ ক্ষেত্র। পরের কোশ্চেন নাম্বার 36 কি বলছে, কোশ্চেন নাম্বার 36 বলছে যে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটা আধানের উপর এফ বল প্রযুক্ত হয়, দূরত্ব দ্বিগুণ করলে বল কত হবে। অক্ষীয় অবস্থানের ক্ষেত্রে কি বলছে, কোন দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, এটা তড়িৎ ক্ষেত্র এই বিন্দুর সাপেক্ষে বলছে। তো এই ক্ষেত্রে কি বলছে, যে তড়িৎ ক্ষেত্রে আর দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটা আধানের উপর এফ বল প্রযুক্ত হচ্ছে। আচ্ছা, আমরা জানি কি, আমরা জানি কিউ ইজিক্যাল টু ই ইজিক্যাল টু অ্যাকচুয়ালি কি হয়, ই ইজিক্যাল টু হচ্ছে অ্যাকচুয়ালি এফ লিখতে হয় কখন, যখন কিউ ইজিক্যাল টু 1, যখন কিউ ইজিক্যাল টু 1 তখন আমরা ই ইজিক্যাল টু এফ বলতে পারি, অর্থাৎ ই এবং এফ দুটোই সমান হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দ্বিমেরু দিয়ে যদি আমরা সমীকরণটা লিখি, এটা আমাদের থিওরি থেকে আসছে, যে কোনো অক্ষীয় ভেক্টরের উপর যখন কোনো অক্ষীয় ভেক্টরের উপর যখন আমাদের লম্ব সমদ্বিখণ্ডক একটা আছে, একটা অক্ষীয় ভেক্টরের উপর আমরা তড়িৎ ক্ষেত্র বের করার যে থিওরিটা আছে, সেখান থেকে এটা আসছে যে ই ইজিক্যাল টু এফ, আর অ্যাকচুয়ালি এখানে লেখা ছিল ই ইজিক্যাল টু এরকম হয়, যে সিরিজ পদ্ধতি থেকে ই ইজিক্যাল টু 2p বাই আর কিউ, 2p বাই আর কিউ, অ্যাকচুয়ালি ই মানে তো অ্যাকচুয়ালি এফ, আমরা লিখতে পারি এফ মানে কি 2p বাই আর কিউ, 2p বাই আর কিউ, এখানে আর মানে অ্যাকচুয়ালি 12, এখানে আর মানে অ্যাকচুয়ালি কি, এখানে আর মানে অ্যাকচুয়ালি 12 তার কি হয়ে যাবে, তার কিউব হবে, এটা পেলাম আমরা। এখন বলছে ইফের মান তাহলে কত হচ্ছে 2p বাই 12 তার কিউব। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব, এফ তো গেল, এখন আমরা এফ ড্যাশ বলছে যে দূরত্ব দ্বিগুণ করলে তড়িৎ ক্ষেত্র বল কি পরিমাণ বল কাজ করবে, দূরত্ব দ্বিগুণ করলে কত হবে। এখন আমরা এফ ড্যাশ পাচ্ছি, তাহলে এফ ড্যাশ মানে কত হবে, তাহলে আর এফ ড্যাশ মানে তাহলে কত হচ্ছে 2p থাকছে বাই কত হচ্ছে 2 ইন্টু 2l, তার টোটালটার কিউব, তার যদি কিউব হয় তাহলে 2p বাই একটা দিয়ে বের করে দিলে 8 ইন্টু 2l তার কিউব হবে, মানে 1/8 ইন্টু 2p বাই 2l তার কিউব। এটার মান হচ্ছে, টোটালটার মান হচ্ছে f, তার জন্য আমরা লিখতে পারি 1/8 ইন্টু f, তার মানে f/8। এটা কত নম্বর অপশনে আছে, এটা অপশন ডি হচ্ছে সঠিক আনসার, অপশন ডি হচ্ছে সঠিক আনসার, অপশন ডি হচ্ছে এটার সঠিক আনসার, অপশন ডি হচ্ছে এটার সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 36 অপশন ডি হচ্ছে সঠিক আনসার।
অপশন তাছাড়া তো পরের কোশ্চেন একবার করে দিই। কোশ্চেন নাম্বার 36 কি বলছে? কোশ্চেন নাম্বার 36 বলছে যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে একটা তড়িৎ ক্ষেত্র যদি ই হয় এবং একই দ্বিমেরুর একই দূরত্বের পার্শ্ববিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E2 হয় তাহলে কি হবে? আমরা লিখতে পারি E1 মানে আমরা কি জানি? E1 মানে আমরা জানি যখন অক্ষের উপর হয়, E1টা বলেছে অক্ষের উপরে কোনো তড়িৎ ক্ষেত্র, তার মানটা হয়ে যাবে দ্বিমেরু দিয়ে লিখতে হবে। কেন দ্বিমেরু দিয়ে যদি লিখি আমরা এক্ষুনি যেটা বললাম 2p/r3, আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব আর তার কিউব। এখন এটা যদি E1 = 2p/r3 হয়, এখন আমাদের বলছে E2 মানে কি বলছে? E2 মানে যেটা বলছে তোলা লিখি, E2 মানে বলছে p/r3। এখানে দুইটা শুধু হয় না, কারণ এটা বলছে পার্শ্ব অবস্থানের জন্য, পার্শ্ব অবস্থানের জন্য বলছে p/r3। তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই সমান সমান চিহ্ন দিয়ে 2 গুণ p/r3, আর p/r3 মানে তো E2, তাহলে 2E2। তাহলে কি পেলাম অ্যাকচুয়ালি 2E2। তার মানে আমরা পেলাম E1 সমান সমান 2E2, E1 সমান সমান 2E2, এটা আমরা পেলাম। তো এটা কত নম্বর অপশনে আছে? E1 = 2E2 অপশন বি তে আছে। তো অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা কত নম্বর কোশ্চেন ছিল? এটা ছিল কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন নাম্বার 37 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 38 কি বলছে? কোশ্চেন নাম্বার 38 কি বলছে? বলছে যে মূলবিন্দুকে যদি মধ্যবিন্দু ধরে এক্স অক্ষ বরাবর একটা তড়িৎ দ্বিমেরু অবস্থান করছে। ওকে, তো আমরা এখানে একটা তড়িৎ দ্বিমেরু অঙ্কন করলাম, যা এটা হচ্ছে মূলবিন্দু, যেটাকে আমরা মধ্যবিন্দু ধরে নিয়েছি। ধরে নিই আমরা যদি এখানে একটা তড়িৎ দ্বিমেরু স্থাপন করি, তাহলে এখানে -q হবে, এখানে হবে -q, এখানে হবে +q। এখন বলছে যে এটাকে আমরা কি করেছি, মধ্যবিন্দু ধরে নিয়ে এক্স অক্ষ বরাবর তড়িৎ দ্বিমেরু অবস্থান করছে মূলবিন্দু ও থেকে 20 সেন্টিমিটার দূরে। পি বিন্দু আছে মূলবিন্দু ও থেকে 20 সেন্টিমিটার দূরে বলেছে পি বিন্দু আছে এক্স অক্ষের সঙ্গে, যা π/3 কোণ করছে। অর্থাৎ আমার একটা পি বিন্দু আছে, এরকম জায়গায় কি আছে, একটা পি বিন্দু আছে। যে পি বিন্দুটা কি হচ্ছে, এই পি বিন্দুটা আছে এখানে, এটা হচ্ছে কত সেন্টিমিটার, এখান থেকে এটা π/3 কোণ তৈরি করছে। এবং দূরত্ব কত বলেছে? দূরত্ব বলেছে 20 সেন্টিমিটার। দূরত্ব বলেছে 20 সেন্টিমিটার। এখন বলছে যে এখানে যে আমার যে কোণটা তৈরি হবে, এখানে কি ঘটবে? এখানে না বলছে এখানে এক্স অক্ষের সাথে ও পি রেখাটি π/3 কোণ করেছে। পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এক্স অক্ষের সাথে আলফা কোণ করে আছে। আচ্ছা, বলছে এক্ষেত্রে আমাদের যেটা হয়, এক্ষেত্রে আমাদের দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এই দিক বরাবর কাজ করে, আরেকটা ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র কোন দিক বরাবর কাজ করে, আরেকটা ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র আমাদের কাজ করে আরেকটা তড়িৎ ক্ষেত্র আমাদের কাজ করে এদিক বরাবর, অর্থাৎ এই অক্ষের সঙ্গে লম্ব হবে এদিক বরাবর। যদি এইভাবে কাজ করে, তাহলে আমাদের লব্ধি ভেক্টর যেটা হয় এক্ষেত্রে, লব্ধি তড়িৎ ক্ষেত্র আমরা অঙ্কন করি, সেটা এদিক বরাবর হয়, সেটা এদিক বরাবর হবে। লব্ধি যেটা কাজ করে সেটা এদিক বরাবর হবে। এখন বলছে যে কোশ্চেনটাই কি বলছে, কোনটা আলফা বলেছে, বলেছে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, পি বিন্দুতে যেটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা অ্যাকচুয়ালি এটাই, এই তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা এক্স অক্ষের সাথে, এক্স অক্ষ মানে কোনটা, আচ্ছা এক্স অক্ষ তো এটা ছিল, তো এটাকে আমরা এক্স অক্ষ ধরতে পারি মনে মনে, একটা অন্য কালি দিয়ে আঁকি এটা, এটাকে আমরা মনে মনে কি করতে পারি, এক্স অক্ষ ধরতে পারি। এই যে এটা আমাদের মনে মনে যদি এক্স অক্ষ হয়, এই যে এই বরাবর যাচ্ছে, কারণ এক্স অক্ষকে আমরা জাস্ট উপরে তুলে দিলাম, প্যারালালি আছে এরা। তো এর সঙ্গে কত কোণ করে আছে বলছে এর সঙ্গে কোণ করে আছে, এই টোটাল কোণ করে আছে কত, এই টোটাল কোণ করে আছে বলছে আলফা, আলফা কোণ করে আছে। তাহলে আলফার মান কত হবে? আলফা কোণ করে আছে, টোটালটা আলফা কোণ করছে, তো এটা π/3 বলেছে। তো আমরা কি জানি, এটা আমাদের একটা যে থিওরিটা আমাদের এখানে আছে, সেটা হলো এটাই যে যে কোনো বিন্দুর সাপেক্ষে আমাদের কি হতো, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, সেখানে আমাদের একটা থিওরি ছিল, এই থিওরি থেকে আমরা পাই যে আমাদের কি হয়, আমাদের যদি এটা হচ্ছে মূল বিন্দু হয়, এটা যদি আমার মূল বিন্দু ও হয়, তাহলে আমাদের এদিক বরাবর E1 কাজ করে, আমরা এদিক বরাবর দেখেছিলাম E1 কাজ করে, এদিক বরাবর E2 কাজ করে, এবং আমাদের লব্ধি যেটা সেটা হচ্ছে E এদিক বরাবর কাজ করে। এবং সেই ই এর সঙ্গে E1 যে কোণটা করে তার নাম হচ্ছে, আমরা ধরে দিয়েছিলাম সেখানে, সেটার নাম আমরা ফাই ধরেছিলাম, তার নাম ছিল আমাদের ফাই। এবং এটাকে আমরা কি ধরেছিলাম, এটাকে আমরা ধরেছিলাম থিটা, যে কোণটা। তো সূত্রটা আমাদের এখান থেকে এমন ছিল যে tan phi সমান সমান হাফ অফ tan থিটা।
ট্যান থিটার মান তো আমরা জানি, ট্যান থিটার মান কত, হাফ অফ ট্যান থিটার মান কত বলে দিয়েছে, π/3। তো π/3 বসিয়ে দিলাম। এখন আমাদের ট্যান ফাই এর মানটা কি করে পেতে পারি, তাহলে আমরা বলতে পারি টোটালটা কত ডিগ্রি, যদি এটার উপরে লম্ব টোটালটা আমরা বলতে পারি হচ্ছে আলফা, টোটালটা আলফা। আলফা থেকে যদি আমরা আচ্ছা π/3, আচ্ছা এই বাহুটার সাথে এক্স অক্ষ কত ডিগ্রি কোণ করে আছে, এই বাহুর সঙ্গে এই বাহুটা π/3 কোণ করে আছে। তার মানে এখান থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি, যে আমাদের এইটুকু যে কোণটা তৈরি করছে, এই কোণটা কত ডিগ্রি কোণ তৈরি করবে, π/3 কোণ তৈরি করবে। অর্থাৎ জিনিসটা এরকম ভাবে যদি আর একটু ভেঙে লিখি, এরকম ভাবে ভাগ আছে, যেখানে টোটাল কোণটা বলছে আলফা, টোটাল কোণ আলফা, উপরের কোণটুকু বলছে হচ্ছে উপরের কোণটুকু আমি ধরলাম ভাই, আর নিচের কোণটাকে আমরা ধরতে পারি হচ্ছে π/3। টোটালটা আলফা এবং উপরটা যদি এটা যদি π/3, তাহলে এই কোণের ফাই এর মান কত হবে, আলফা মাইনাস π/3 বলতে পারি আমরা, আলফা মাইনাস π/3 বলতে পারি। যে আলফা মাইনাস π/3 যদি হয়, কি বললাম তাহলে টোটালটা বললাম আলফা, এটা যদি π/3 হয়, এটা যদি হচ্ছে ফাই হয়, তাহলে এটা হচ্ছে ফাই মান আলফা থেকে π/3 বাদ। তার মানে এই জিনিসটা যদি আমরা এখানে ইনপুট করি, তাহলে কি পাবো, তাহলে ট্যান আলফা মাইনাস π/3, আলফা মাইনাস π/3। এখন আলফা মাইনাস π/3 মানে হচ্ছে, অর্থাৎ ট্যান π/3 এর মান কত, ট্যান π/3 মান হচ্ছে কত হয়, ট্যান π/3 মান হচ্ছে √3। এখানে √3 বসিয়ে দিলাম, দিলে এখান থেকে কত পাচ্ছি আমরা, তাহলে ট্যান আলফা মাইনাস π/3 সমান সমান √3/2। মানে আলফা মাইনাস π/3 সমান সমান, আর ট্যান ইনভার্স হয়ে যাবে, ট্যান ইনভার্স √3/2। অর্থাৎ আলফা সমান সমান কত হবে, তাহলে π/3 প্লাস ট্যান ইনভার্স √3/2। তাহলে π/3 প্লাস ট্যান ইনভার্স √3/2, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আলফার মান চেয়েছিল, এটা আলফার মান বেরিয়ে গেল আমাদের। তাহলে এটা কত আসবে, এটা আসলে হচ্ছে আমার অপশন বি সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। কি করলাম এখানে, এটা আরেকবার বলে দিই, যে এই জিনিসটা আমরা কোথা থেকে আসছে, আমাদের এটা হচ্ছে ফর্মুলা ছিল, এটা ফর্মুলা, এই ফর্মুলা কোথা থেকে পেলাম, বলছে আমাদের বইতে আছে যে থিওরিটা কি আছে, থিওরিটা বলেছে যে আমাদের তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো, আমরা করেছিলাম একই অক্ষের উপর অবস্থিত লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত করেছিলাম, আর 3 নম্বরে ছিল আমাদের যে কোনো বিন্দুর জন্য। তো যে কোনো বিন্দুর জন্য যেটা ছিল সেখান থেকে এই থিওরিটা আসছে, যেখানে ট্যান ফাই অর্থাৎ এই কোণটা ফাই, ট্যান ফাই ইজ ইকুয়াল টু হাফ অফ ট্যান থিটা, মানে এই কোণটা, এই ফর্মুলাটা ওখানে ওই সূত্র থেকে আসে, ওই থিওরি থেকে আসছে। আচ্ছা, এখানে আমাদের বলে যে থিটার মান π/3 বলে দিয়েছে, আর কি বলেছে আমাদের, যে এই কোণটা মানে এখানে যে কোণটা তৈরি করছে বলছে, এই যে এটার মধ্যে বলেছে আলফা, আমাদের এই কোণটার মান, যেটা আমরা নীল দিয়ে লিখলাম, অর্থাৎ টোটাল মানে এই এক্স অক্ষের সঙ্গে টোটাল লব্ধি যে তড়িৎ ক্ষেত্র, সেটা যে কোণটা তৈরি করেছে, যেটা আমরা নীল কালি দিয়ে লিখেছি, ওরা কত ডিগ্রি কোণ করেছে, এটা বলেছে আলফা কোণ করে আছে। এবং আমাদের লাগবে এই পাশের কোণটা, এবং আমরা জানি এক্স অক্ষের সঙ্গে ইয়ন কত ডিগ্রি কোণ করেছে, আমরা এখান থেকে এটা পাচ্ছি, এই আমাদের ইয়ন, এটা আমাদের এক্স অক্ষ, এক্স অক্ষের সঙ্গে ইয়ন π/3 কোণ করেছে, এখানেও তাই এক্স অক্ষ আছে, এই যে এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ইয়ন, π/3 কোণ করেছে। তো এখান থেকে আমরা পেলাম তাহলে কত, তাহলে টোটালটা বললাম আলফা, এটা বললাম π/3, তাহলে ফাই মান কত হবে, আলফা মাইনাস π/3, সেটা এখানে পুট করলাম, এখানে এই মানটা পুট করলাম, পুট করে মান বসালাম, এখান থেকে আলফার মান বের করলাম ক্যালকুলেশন করে। এটা আমাদের উত্তর, তাহলে অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কত কি বলছে, 39 কি বলছে, এটা সুষম তড়িৎ ক্ষেত্রে, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ই এটা ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু অবস্থান করছে, যার তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি এবং জড়তা ভ্রামক আই। যদি দ্বিমেরুটিকে ক্ষুদ্র থিটা কোণে বিচ্যুত করা হয়, তবে সেটিতে সৃষ্টি কম্পনের কৌণিক কম্পাঙ্ক কত হবে সেটা আমাদের দেখতে হবে। তো আমরা জানি প্রথমে টর্ক ইজিকল টু, আমরা কি জানি, টর্ক ইজিকল টু আমরা জানি পি ই সাইন থিটা, পি সাইন থিটা। এখন বলছে সাইন থিটা ইজিকল টু থিটা, যখন থিটা খুব ক্ষুদ্র তখন কি হবে, বলছে থিটা যদি খুব ক্ষুদ্র হয়, কি বলেছে, থিটা যদি খুব ক্ষুদ্র হয়, থিটা যেহেতু খুব ক্ষুদ্র, থিটা ক্ষুদ্র হলে নাকি বলছে
সাইন থিটা সমান সমান থিটা হবে। কেন সাইন থিটা ইকুয়াল টু থিটা লিখতে পারি আমরা? আচ্ছা বলছি, তাহলে পি থিটা হয়ে যাবে। এটা টর্ক মানে কি হয়ে যাবে? পি থিটা। সাইন থিটা মানে থিটা কেন বলছে? কারণ আমরা যদি জানি সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান 0, অর্থাৎ সাইনের মান যত ক্ষুদ্র হচ্ছে এর মান তত ক্ষুদ্র হচ্ছে, এবং সাইনের যে ফাংশন সেটা হচ্ছে 0 থেকে কি হচ্ছে 1 এর দিকে যাচ্ছে, মানটা 0 থেকে 1 এর দিকে যায়। এবং এই যে সাইনের যে ডিগ্রি যেটা আমরা লিখি সেটা কি অ্যাকচুয়ালি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দিকে যায়, দুটোর ক্ষেত্রে এই মান বাড়ে। তাই আমরা যখন কোণের মান কমাচ্ছি তখন কিন্তু আমাদের টোটাল ভ্যালুটাও কিন্তু কমের দিকেই থাকছে। তাই বলছে যে থিটা যদি খুব ক্ষুদ্র কোণ হয়, মানে আমি যদি থিটার মান 1 ডিগ্রি করি বা এখন যদি কিছু করি, তো সেক্ষেত্রে কিন্তু টোটাল এই সাইন থিটার যে মানটা সেই মানটাও কিন্তু খুব ক্ষুদ্র হবে। তাই বলি সাইন থিটা ইকুয়াল টু আমরা থিটা এই জন্য লিখতে পারি যে থিটার খুব ক্ষুদ্র মানের জন্য সাইন থিটার যা মান সেটা থিটার মানের সঙ্গে প্রায় সমান। যেহেতু আমরা কি বললাম সাইন 0 এর মান কত হচ্ছে? 0 হচ্ছে এখানে, তার জন্য। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি টর্ক ইজ ইকুয়াল টু পি থিটা লিখতে পারি আমরা। টর্ক ইজ ইকুয়াল টু লিখতে পারি পি থিটা। আবার আমরা জানি টর্ক ইজ ইকুয়াল টু কি জানি আমরা ক্লাস 11 এ পড়েছিলাম মাইনাস আই চতুর্থ ফর্মুলা ওখানে ছিল d2 থিটা বাই dt2, d2 থিটা বাই dt2। তো আমরা এখানে এটা লিখতে পারি। তো এখন যদি আমরা এটাকে কায়দা করে লিখি তাহলে কেমন পাবো? লিখলে আমরা যেটা পাবো এখান থেকে, তো টর্কের জায়গায় জাস্ট আমরা এখানে মানটা বসিয়ে দিই পিই, অর্থাৎ মান যদি বসাই আমরা তাহলে পিই থিটা সমান সমান মাইনাস আই d2 থিটা বাই dt2। মানে এখানে মাইনাস এই প্রপারটা যদি চলে আসে এই পাশে, তাহলে পি থিটা প্লাস আই d2 থিটা বাই dt2 ইকুয়াল টু 0, এটা পাবো। আবার এখান থেকে আমরা যেটা করতে পারি, এর পার্টটাকে আগে লিখতে পারি এবং আই কমন নিয়ে নিলাম। d2 থিটা বাই dt2 কি করছি? আই কে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে কত হবে? পি ই বাই আই থিটা ইকুয়াল টু 0। আইটা ওই পাশে চলে গেলে এটা থাকবে না আর এইখানে। তাহলে আমরা কি পেলাম? তাহলে এখন d2 থিটা বাই dt2 প্লাস পিই বাই আই ইন্টু থিটা, এটা ইকুয়াল টু হচ্ছে 0। পিই বাই আই থিটা ইকুয়াল টু হচ্ছে 0। এবং আমরা এখান থেকে কম্পেয়ার করতে পারি কার সঙ্গে? এটাকে আমরা কম্পেয়ার করতে পারি, এরকম একটা সূত্র ছিল আমাদের এ প্লাস এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এমন একটা কিছু ছিল আমাদের। যদি আমরা কম্পেয়ার করি সরল দোলগতিতে ছিল এটা, সরল দোলগতিতে। কোথায় ছিল এটা? সরল দোলগতিতে। যেহেতু আমাদের কম্পাঙ্ক বের করতে বলেছে সরল দোলগতি তো কম্পেয়ার করতেই হবে। সরল দোলগতির সাধারণ সমীকরণ, এটা সাধারণ সমীকরণ। এই সরল দোলগতির সাধারণ সমীকরণে আমাদের এমন কিছু ছিল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি dx বাই dt, বা আমরা লিখতে পারি x আর dx, আচ্ছা d2x বাই dt2 লিখতে পারি সমান সমান ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখান থেকে আমরা লিখতে পারি d2x বাই dt2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান সমান 0। যদি আমরা এই সমীকরণের সাথে যদি এই সমীকরণটা কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে আমরা কি পাবো? যদি তুলনা করি দেখতে পাচ্ছি আমরা যে d2x বাই dt2 d2 থিটা বাই dt2 এটা তো আছেই। এখান থেকে x এর জায়গায় আছে থিটা, ঠিক আছে, সবই ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি ওমেগা স্কোয়ার সমান সমান আমরা কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি যে ওমেগা স্কোয়ার, এখান থেকে কি পাচ্ছি? ওমেগা স্কোয়ার পাচ্ছি, ওমেগা স্কোয়ার সমান সমান এটা বলতে পারি পি বাই আই। তাহলে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার সমান সমান পি বাই আই হবে। তাহলে ওমেগা মানে তো কৌণিক কম্পাঙ্ক, ওমেগা মানে তো আমাদের যেটা চেয়েছে অর্থাৎ কৌণিক কম্পাঙ্ক। তো সেই কৌণিক কম্পাঙ্ক কত হবে? তাহলে পি বাই কত হবে? আই, তার মাথায় হয়ে যাবে হাফ। পি বাই আই তার মাথায় হয়ে যাবে হাফ, আর রুট ওভারের মধ্যে পিই বাই আই। তো আমাদের এটাই আমাদের অপশনে আছে যে পিই বাই আই রুট ওভারের মধ্যে হাফ, এটা হচ্ছে অপশন এতে আছে। তো অপশন এ সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এটা কোশ্চেন নাম্বার 39। কোশ্চেন নাম্বার 40 কি বলছে? কোশ্চেন নাম্বার 40 বলছে, এটা আজকে লাস্ট কোশ্চেন তড়িৎ দ্বিমেরুর। বলছে মূলবিন্দুকে ও মধ্যবিন্দু করে, মূলবিন্দুকে আমি মধ্যবিন্দু করেছি, যে মূলবিন্দু ছিল এটা আমার। তো মূলবিন্দুকে মধ্যবিন্দু করে, এটা আমাদের মধ্যবিন্দু ও ধরলাম, এটা সেই মূলবিন্দুকে মধ্যবিন্দু ধরে করে একটা তড়িৎ দ্বিমেরু এক্স অক্ষ বরাবর অবস্থান করছে। এটা তড়িৎ দ্বিমেরু, মাইনাস কিউ প্লাস কিউ আছে, এটা তড়িৎ দ্বিমেরু
অবস্থান করছে, আর এটা ঠিক মিডিল পয়েন্ট হবে। তো সুতরাং আমি একটুখানি এটা এদিক ঘুরিয়ে দিই, সরিয়ে দেওয়াই বেটার হবে। তো মাইনাস কিউ ওজনটা আমার এখানে না, তখন একটু এদিক সরিয়ে দেওয়া উচিত, আরো একটু এখান থেকে এতটা মতো সরিয়ে দেওয়া উচিত এরকম জায়গায়। তো আমাদের অ্যাকচুয়ালি মাইনাস কিউটা আমাদের আরো একটু এদিকে সরে যাবে, এরকম জায়গায় মাইনাস কিউ আছে। তো আমাদের কোথায় মাইনাস কিউ আছে, এটা আমি যদি 3 মিনিট দিয়ে দিকে, এদিকে আমার মাইনাস এক্স কাজ করছে। তো আমাদের যে মাইনাস কিউ যেটা, সেটা আমাদের এখানে নয়, সেটা আমাদের এখানে মাইনাস কিউ অবস্থান করছে। এটা আমাদের একটা টোটালটা তড়িৎ দ্বিমেরু গেল, তার মধ্যবিন্দু হচ্ছে ও বিন্দু। এখন বলছে যে অবস্থান করছে এর এর দ্বিমেরু ভ্রামক ধনাত্মক এক্স অভিমুখী হলে দ্বিমেরু ভ্রামকটা কোন দিকে, আর আমরা জানি মাইনাস থেকে পজিটিভের দিকে যায়, তো দ্বিমেরু ভ্রামক এদিক বরাবর কাজ করছে। তো সেটির এক্স অক্ষ অভিমুখী হলে সেটির জন্য এত এবং এত বিদ্যুৎ তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কি হবে। তো আমরা এই বিন্দুটা কত বলেছে, 2, হচ্ছে 2, 2, 2 আর 0, আর জেড এর মান 0, সেই বিন্দু তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কি হবে। আচ্ছা, তাহলে মূল বিন্দু থেকে আমাদের কতটা যেতে হবে, 2 যেতে হবে। এক্স প্রথমটা বলেছে আমাদের অবস্থান ভেক্টরটা কি বলেছে, অবস্থান বলেছে 2, 2√2 আর একটা 0 বলেছে। অর্থাৎ আমি লিখতে পারি x বলেছে 2, y বলেছে 2√2 আর z বলেছে 0। তাহলে আমাদের 0 কথা, তার 3 ডাইমেনশনের z অক্ষর প্রয়োজন নেই এখানে। তাহলে আমাদের x আর y এর মান বলে দিয়েছে। এখান থেকে আমরা যদি এটা আমাদের থিটা কোণ হয়, তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা বের করে নিই। আমাদের লাগবে ট্যান থিটা বের করে নেওয়া উচিত। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি হবে। লম্ব মানে কত, এখানে y মানে এটা, আর ভূমি মানে এটা, থিটা কোণ বলেছে এটা লম্ব। তাহলে 2√2/2 এটা যদি হয়, তাহলে এখান থেকে আমরা 2 দিয়ে কেটে যাবে, 2 দিয়ে কেটে গেলে এখান থেকে আমরা শুধু √2 পাবো। আচ্ছা, এটা হলো ট্যান থিটার মান। এবার আমরা যদি একটু কট থিটা বের করি, কট থিটা যদি বের করি, ট্যান থিটা এবং কট থিটা যদি একটু বের করি, কট থিটা বের করলে কত হবে, 1/tan থিটা, 1/tan থিটা মানে হচ্ছে 1/√2, 1/√2, ট্যান আর কট বেরিয়ে গেল। এখন আমাদের কি বলেছে, যদি আমরা ক্ষেত্রফল ও ধরি, তাহলে সেটা কোন দিক বরাবর কাজ করে। আমরা জানি তড়িৎ ক্ষেত্র, আমরা জানি যে কোনো বিন্দুর জন্য কি হবে, যেদিক বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করবে, এদিকে বরাবর তড়িৎ ক্ষেত্র যদি কাজ করে এই বিন্দুর জন্য, এদিক বরাবর একটা তড়িৎ ক্ষেত্র এদিক বরাবর কাজ করবে, আর একটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর কাজ করবে। তো তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা হবে, আমাদের তো লব্ধি তড়িৎ ক্ষেত্রটা এদিক বরাবর কাজ করবে, লব্ধি তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা এদিক বরাবর কাজ করবে, লব্ধি তড়িৎ ক্ষেত্র এদিক বরাবর কাজ করবে। এটা আমাদের থিওরি দেখলেই, যে কোনো বিন্দুর জন্য তড়িৎ ক্ষেত্র দেখলেই বুঝতে পারবো। মেন তড়িৎ ক্ষেত্র আমাদের উপর দিক বরাবর কাজ করবে, আমাদের কোন দিক বরাবর কাজ করবে, উপর দিক বরাবর কাজ করবে। তড়িৎ ক্ষেত্র আমাদের উপর দিক বরাবর কাজ করবে। এখন বলছে আমাদের এদিক বরাবর একটা তড়িৎ ক্ষেত্র কাজ করে এবং এদিক বরাবর একটা তড়িৎ ক্ষেত্র কাজ করে, এবং তার জন্য উপর দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করবে। আমরা যদি আমাদের এই বিন্দুতে বের করতে বলেছে, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, তাহলে আমরা লিখতে পারি যে এটা যদি থিটা হয়, তাহলে এটা যদি থিটা এক্স অক্ষ এটা, এবং এটা যদি থিটা কোণ হয়, তাহলে এটাও এক্স অক্ষ এবং এটাও থিটা কোণ হবে। যদি এটা থিটা কোণ করে, তাহলে বলছে যে তাহলে নিঃসন্দেহে এই কোণটাকে আমরা পাই, আগেরবার এটাকে ফাই বলেছিলাম, আবার এটাকেই বলছি ফাই। তাই যদি ফাই কোণ হয়, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে আমাদের সূত্রটা কি ছিল, আগেরবারও লিখেছিলাম যে tan phi is equal to half of tan theta। এই তো আমাদের মেন সূত্র, tan phi is equal to half of tan theta। তো সেখান থেকে আমরা কি লিখতে পারি, সেখান থেকে আমরা লিখতে পারি যেটা হচ্ছে এই ভেক্টর ওপি এর সঙ্গে কি হচ্ছে, ওপি মানে এখানে একটা বাহুর নাম দিচ্ছে ওপি। তো এটা হচ্ছে পি বাহু যদি হয়, এটা যদি ও হয়, ওপি এর সঙ্গে কি গুণ করছে, ওপি এর সঙ্গে এটা হচ্ছে থিটা ফাই গুণ করছে, ওপি মানে তো এই বাহুটা, এই বাহুর সঙ্গে এটা কিন্তু ফাই গুণ করছে। যদি ফাই গুণ করে, তাহলে আমরা লিখতে পারি tan phi ইকুয়াল হাফ অফ tan থিটা। মানে এখান থেকে আমরা যদি মান বসাই, তাহলে কত হবে, tan phi এর মান হাফ ইনটু tan থিটা, মানে আমরা আগেই বের করছি √2, √2/2 মানে হচ্ছে 1/√2 বলতে পারি, 1/√2, আর 1/√2 মানে কি অ্যাকচুয়ালি cot থিটা আমরা আগেই বের করেছি। তাহলে আমরা পেলাম কি tan থিটা ইজ ইকুয়াল টু tan phi ইজ ইকুয়াল টু কি পেলাম, cot থিটা। tan phi মানে কি হবে, tan phi মানে হচ্ছে cot থিটা পাচ্ছি আমরা। আবার আমরা কি বলতে জানি, আবার আমরা জানি কি, আবার খুব সিম্পল, ছবি দেখে বোঝা যাচ্ছে যে ফাই এবং থিটা মিলে 90 ডিগ্রি কোণ করেছে। কি কি মিলে, ফাই এবং যে থিটা, ফাই প্লাস যে থিটা, এই দুটো মিলে কতটা 90 ডিগ্রি কোণ করেছে। তাহলে এখান থেকে যদি ফাই এর মান বের করি আমরা, তাহলে কত হবে 90 মাইনাস থিটা, 90 কত হবে 90 মাইনাস থিটা, 90 থেকে থিটা কোণ বাদ দিলে যেটা হবে সেটাই আমাদের ফাই এর মান। অর্থাৎ বলেছে তাহলে কোন দিক বরাবর হবে,
তাহলে এর অভিমুখটা কোন দিক বরাবর হবে? এর অভিমুখ নিঃসন্দেহে এর সঙ্গে কোণ করে আছে, অর্থাৎ এই অক্ষের সঙ্গে কোণ করে আছে, তার মানে সেটা ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর। এদিক বরাবর তোমাদের ওয়াই অক্ষ আছে, তাই ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর ইয়ে বানাবে। কোন দিক বরাবর হবে? ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর বরাবর। কোন দিক বরাবর? ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর। কিন্তু হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র কাজ করবে কোন দিক বরাবর? ধনাত্মক বা পজিটিভ ওয়াই অক্ষ বরাবর। তড়িৎ ক্ষেত্র কাজ করবে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর। এটা আমাদের অপশন হচ্ছে অপশন পজিটিভ ওয়াই অক্ষ, অপশন সি, অপশন সি না, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার হবে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার হবে। অপশন ডি, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার হবে। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তো এই গেল আমাদের 1 থেকে 40 পর্যন্ত টোটাল কোশ্চেন। 1 থেকে 40 পর্যন্ত আমরা করলাম এবং আমরা নেক্সট দিন করবো তড়িৎ ফ্লাক্স আর গাউসের উপপাদ্য। বাদ বাকি যে পার্টটা আছে সবটা একদিনে কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের টোটাল 4টে পার্টে এই ভিডিওগুলো হয়েছে। আমরা টোটাল সবটাই 4টে পার্ট, অলরেডি 3টে পার্ট কমপ্লিট হয়ে পার্ট 3 কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার যেটা করব, আমরা নেক্সট দিন পার্ট 4 করবো এবং এটা লাস্ট পার্ট, এবং সবগুলোকে আমরা একটা প্লেলিস্ট তৈরি করে দিয়ে দেবো। তো এই হলো আমাদের তড়িৎ দ্বিমেরু। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে হবে। থ্যাংক ইউ।